মুভির শুরুতেই কিছু অতীতের দৃশ্য দেখা যায়, যেখানে একজন দেবতা মানুষের মধ্যে হওয়া যুদ্ধ থামানোর চেষ্টা করছিলেন, তবে মানুষরা উল্টো তাকে মেরে ফেলে। আর তখন থেকে ওই দেবতার বোন ভেবে নেয় সে সব মানুষদের উপর বদলা নেবে এবং তাদেরকে নিজের দাস বানাবে, আর এই কাজে সব দুষ্ট দেবতারা তার সাথে ছিল। এরপর এই মুভির প্রধান চরিত্রকে দেখা যায়, তার নাম হলো আর্লিন। সে পৃথিবী আর স্বর্গের বাধা ভাঙার জন্য তার মাস্টারের সাথে এখানে এসেছে, কারণ এই বাধা দিয়ে দুষ্ট দেবতারা মানুষদের তাদের দাস বানাবে। আর এই কারণে আর্লিন সেটা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা এটা জানে না যে কিভাবে বাধাটা ভাঙা যাবে। হঠাৎ তখন কালো মেঘের ভেতর দিয়ে কিছু উড়ন্ত অস্ত্র এসে তাদের উপর আক্রমণ করে, তবে আর্লিন নিজের অস্ত্র দিয়ে সেগুলো প্রতিহত করে। এরপর সেখানে একজন দেবী তাদের সামনে আসে। আর্লিনের মাস্টার দেবীকে বোঝাতে থাকে, কিন্তু সে বলে আমার ভাইকে মানুষদের জন্য মরতে হয়েছে, তাই তাদেরকেও এখন নিজেদের আত্মা দিয়ে দিতে হবে। ওই দেবী তাদের একটা অ্যাস্ট্রোলব দেখায়, আর এটা দিয়ে সে এই পৃথিবী আর স্বর্গের মধ্যে বাধা তৈরি করেছে। আর্লিন ওই অ্যাস্ট্রোলবটা দেখে, এরপর সে গিয়ে ওই দেবীর সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর্লিন নানাভাবে দেবীকে হারানোর চেষ্টা চালাতে থাকে, কিন্তু দেবী হওয়ার কারণে তার কাছে অনেক ক্ষমতা ছিল, তবে আর্লিনের এত ক্ষমতা না থাকায় সে ওই দেবীর সাথে লড়াই করে পেরে ওঠে না। আর আর্লিনের আক্রমণগুলো দেবীর কিছুই হয় না, আর ওই দেবীর আঘাতে আর্লিনের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল। এটা দেখে তার মাস্টার তাদের লড়াইয়ের মাঝে চলে আসে, আর মাস্টার তার আক্রমণের মাধ্যমে ওই দেবীকে অনেক দূরে ফেলে দেয়। এরপর মাস্টার আর্লিনকে বলে, যাও গিয়ে ওই অ্যাস্ট্রোলবটা ভেঙে ফেলো, আর দেবীকে আমি সামলাচ্ছি। আর এতে অ্যাস্ট্রোলবের সাথে সাথে দেবীও শেষ হয়ে যাবে। কিন্তু আর্লিন যখনই এই অ্যাস্ট্রোলবটার কাছে যায়, তখন দূর থেকে দেবী তার ক্ষমতা দিয়ে আর্লিনের উপর আক্রমণ করে দেয়। এতে করে আর্লিনও সেই হঠাৎ আক্রমণ থেকে বাঁচতে পারে না। তার চারপাশে অনেক ফায়ারবল ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সেগুলো বিস্ফোরিত হয়ে যায়, আর এখানে এই দৃশ্যের শেষ হয়। এরপর আর্লিনকে একটা রুমের মধ্যে দেখা যায়। আর্লিন তো অবাক হয়ে যায় যে সে কোথায় আছে। বাহিরে বেরিয়ে দেখে এটা একটা গ্রাম, আর বুঝে যায় এই গ্রামের মানুষরাই তাকে বাঁচিয়েছে। এর মধ্যে ওই জায়গায় আকাশ কালো হয়ে যায়, আর সেখানে গম্ভীর মুখ নিয়ে একটা মেয়েকে আসতে দেখা যায়। আর সেই মেয়েটির দেখে কালো মুখোশ পরা কিছু লোক আসছিল, কারণ ওই দেবী মানুষের আত্মা নিয়ে দাসী বানাতে চায়। আর মেয়েটি তার গ্রামের লোকদেরকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়, আর এই জন্য ওই লোকগুলো তাকে নিতে আসছে। আর মেয়েটির নাম হলো মুন। তবে সে যাওয়ার আগেই তার ভাই একটি দড়ি দিয়ে তাকে পেছনের দিকে টেনে নেয়, আর সবাইকে বলে তারা কেউ আর কারোর জীবন এই দেবীর জন্য উৎসর্গ করবে না। এরপর সে ওই লোকগুলোর সাথে লড়াই শুরু করে দেয়। এরপর ওই কালো মুখোশ পরা লোকগুলো রেগে দুষ্ট দানবের রূপে চলে আসে। ওই দানব সবার উপরে আক্রমণ করে দেয়, আর সবাই সেখান থেকে দূরে পালানোর চেষ্টা করতে থাকে। আর ওই দানবটি তার সামনে যাকে পায় তাকেই হাওয়ায় ছুঁড়ে মারে। সবাই যে যার প্রাণ নিয়ে পালাতে থাকে, কিন্তু সেখানে মুন ছোট একটা বাচ্চাকে দেখতে পায়, আর সে দৌড়ে যায় তাকে বাঁচানোর জন্য। আর তখনই ওই দানবটা তার পিছু নিয়ে ওখানে চলে আসে, কিন্তু তাদের উপরে আক্রমণ করার আগেই সেখানে আর্লিন চলে আসে, আর এক আঘাতে দানবটাকে দূরে ফেলে দেয়, আর দানবটি সেখান থেকে চলে যায়। এরপর মুন আর্লিনকে ধন্যবাদ জানায়। এরপর সেখানে ওই গ্রামের নেতা আসে, আর তাদের বলে এতে এত খুশি হওয়ার কিছুই নেই। এই ঘটনার পর তো দেবী অনেক রেগে গেছে, তাই এবার সে আরো বড় হামলা করতে পারে আমাদের উপর। নেতার পাশে থাকা লোকটি তাকে আর্লিনের গলায় থাকা লকেটটা দেখায়, আর সেটা একটা চিহ্ন আছে। আর এটা দেখে তারা বুঝতে পারে আর্লিন একজন রক্ষক দেবতা, আর তারা ভাবতে থাকে যে তাদের বাঁচাতেই হয়তো আর্লিন এখানে এসেছে। তবে আর্লিন তাদের পরিষ্কার বলে দেয় যে সে কোনো দেবতা নয়, সে একজন সেমিগড যার জন্ম স্বর্গে হয়েছে, আর তাই আমার শরীরও মানুষের মতোই সাধারণ। কিন্তু এত কিছু শোনার পরও গ্রামপ্রধান চাইছিলেন আর্লিন যেন তাদের এই বিপদে সাহায্য করে। এরপর গ্রামপ্রধান আর্লিনকে সেই দেবীর ছবি দেখায় যে তাদের দাস বানাচ্ছিল, যা দেখে আর্লিন চিনতে পেরে যায় যে এই হলো সেই দেবী যার সাথে স্বর্গে তার লড়াই হয়েছিল। আর এই জন্য সে সবাইকে বলে সে ওই দুষ্ট দেবীকে শেষ করতে তাদের সাহায্য করবে। তবে এই দেবীকে মারতে হলে একটা বিশেষ অস্ত্র লাগবে, আর সেই অস্ত্রের নাম হলো ফায়ার অফ গড, আর সেটা একটা গড টাওয়ারের মধ্যে রয়েছে। মুন সবাইকে বলে সেও যাবে আর্লিনের সাথে, কারণ তার কাছে দানবকে দেখার একটা বিশেষ ক্ষমতা আছে। এরপর তারা সেই অস্ত্রের খোঁজে বের হয়ে যায়। যাওয়ার পথে মুন অনেকবার আর্লিনের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু আর্লিনের মনে হতে থাকে কেউ যেন তাদের পিছু করছে। আর আর্লিন সেই লুকানো লোকটির উপর আক্রমণ করে দেয়, আর লোকটি আর কেউ ছিল না, সে ছিল মুনের ভাই। সে তাদের পিছু করছিল। এরপর সেও তাদের সাথে যায়। রাতে তারা একটা রেস্টুরেন্টে আসে, আর ভেতরে এসে দেখে কিছু লোকজন বসে খাবার খাচ্ছে, আর তারাও সেখানে বসে পড়ে। এরপর দ্বিতীয় তলা থেকে একজন সুন্দরী মহিলা আসে, আর এসে আর্লিনকে একটা পানীয় অফার করে।
তবে আলিন সেটা নিতে রাজি হয় না আর হঠাৎই মেয়েটির হাত ধরে নেয়, কারণ আলিনের কিছুটা সন্দেহ হতে থাকে। এরপর সে মুন আর তার ভাইকে বলে এখানে সবকিছুই নকল, কারণ এখানে সবাই একই কাজ বারবার করছে। এটা শুনে মুন তার চোখ বন্ধ করে নেয় আর তার ক্ষমতা ব্যবহার করতে থাকে এখানে কোনো দানব আছে কিনা সেটা দেখার জন্য। আর চোখ খুলে দেখে তাদের সামনে থাকা ওই মেয়েটির তো কোনো মুখই নেই। আর এটা দেখে তো মুন বুঝে যায় সে একটা দানব। আর তখন মুন অনেক ভয় পেয়ে যায়। মুন সব সত্যিটা বলার সাথে সাথেই পুরো রেস্টুরেন্ট আসল রূপে চলে আসে। আর এটা কঙ্কাল দিয়ে ভর্তি একটা পুরনো বাড়ি ছিল। এরপর সেখানে ওই দানব আর আলিনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আলিন অনেকবার আক্রমণ করলেও দানবটি বারবার বেঁচে যায়। আর ওই দানব তার চারপাশে থাকা সব অস্ত্র এক করে আলিনের উপর ছুঁড়ে মারে। এটা দেখে আলিন অপর দিকে পালাতে থাকে, কিন্তু তখন মুন ওই মেয়েটির মাথায় থাকা পিনে কিছু একটা লেখা দেখতে পায়। এরপর আলিন আর মুনের ভাইয়ের উপর দানব আক্রমণ করতে থাকে। আর তখনই মুন ওই পিনটি দানবের মাথা থেকে খুলে ফেলে। ওদিকে দানবের ওই আক্রমণ থেকে বাঁচতে আলিন নিজের অস্ত্র দিয়ে একটা সুরক্ষা বাধা তৈরি করে। আর মুন তাড়াতাড়ি সে পিনে থাকা লেখাগুলো মুছে ফেলে। তার লেখাটা মুছে দেওয়ার সাথে সাথেই সেখানে টেবিলে বসে থাকা লোকটিও অদৃশ্য হয়ে যায়। আর আবার সে দানবের মুখ ফিরে আসে। এরপর দানবটি তার এই অবস্থার কথা বলতে থাকে আর বলে আমি আসলে ওই মানুষের লেখা থেকেই তৈরি হয়েছিলাম। আর ওই লোকটি দেবতা হতে চেয়েছিল, কিন্তু দিন দিন তার লেখায় ভুল হতে শুরু করে। আর সেজন্য সে মৃত্যুর পর একটা দানবে পরিণত হয়ে যায়। দানবটি তাদের একটা মোমবাতি দিয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে তারা আবার তাদের পথে রওনা হয়। আর শেষমেশ তারা সেই জায়গায় এসে পৌঁছায়। কিন্তু ওই টাওয়ারে যাওয়ার পথে সেখানে আরো একটা ঘর দেখে। আর তার ভেতরে একটা দুষ্ট দেবতা বসেছিল। তারা সেখানে আসতেই সে দুষ্ট দেবতা তাদের বলে আমরা একটা খেলা খেলবো। আর এটা বলে সে পুরো ঘরে বাঁশের কাঠি তৈরি করে দেয়। আর বলে তোমাদের আমার ব্যাগে হাত না দিয়েই তার ভেতরে রাখা চাবি বের করতে হবে। আর তা যদি তোমরা করতে না পারো তাহলে সবাই পাথর হয়ে যাবে। আর এখানে এমন অনেক মানুষই পাথর হয়ে আছে। এরপর সেই দানব তাদের উপর আক্রমণ করে। মুনের ভাই সেখান থেকে বের হতে থাকে, তবে এটা দেখে ওই দানব অনেক দ্রুত তার দিকে এগিয়ে আসতে থাকে। তখন আলিন এসে তার অস্ত্র দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর আলিন ওই দানবের পায়ে দড়ি পেঁচিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে দেয়। আর এতে করে দানবের ব্যাগ থেকে সে চাবি পড়ে যায়। আর এতে করে তাদের ওই ব্যাগে হাত লাগানো লাগে না, আর তারা চাবি পেয়ে যায়। ওটা হাতে নেওয়ার সাথে সাথে তাদের সামনে একটা পোর্টাল ওপেন হয়ে যায়। আর এটাই তাদের পরবর্তী স্তরে নিয়ে যাবে। আর তখনই ওই দানবটি তাদের আটকাতে আসে, কিন্তু মুনের ভাই তাকে আটকে দেয়। সে মুন আর আলিনকে যেতে বলে সেখান থেকে, কিন্তু মুনের ভাই সেখানেই পাথর হয়ে যায়। মুন আর আলিন পরবর্তী স্তরে এসে পড়ে। তবে ভাইয়ের এমন অবস্থা দেখার পর মুন অনেক ভেঙে পড়ে আর সেখানে নির্বাক হয়ে বসে পড়ে। এটা দেখে আলিন মুনের কাছে আসে আর বলে আমাদের এই চাবি যে কোনোভাবেই আনতে হবে, তা না হলে আমরা তোমার ভাইকে কিছুতেই আর বাঁচাতে পারবো না। তারা দুজন কথা বলার সময় লক্ষ্য করে তাদের চারপাশে সবকিছু ক্রিস্টালে রূপান্তরিত হচ্ছে। আর সেখানে আরো একটি দানব এসে হাজির হয়। আর সেই দানব তাদের বলে আমার যদি একটা স্কেচ ঠিক করে বানাতে পারো তাহলে পরবর্তী স্তরে যাওয়ার সুযোগ পাবে। এটা শুনে মুন তার ক্ষমতা ব্যবহার করে দানবটির আসল রূপ দেখে নেয় আর সেই মতো তাকে একটা ছবি বানিয়ে দেয়। আর ওই ছবি দানবটাকে বলে দেয় তার আসল চেহারা হলো একটা ক্রিস্টাল। দানবটি দেখে তারা খুব সুন্দর করে তার ছবি বানিয়েছে, আর তাই সে তাদের একটা পোর্টাল দেয়। কিন্তু ওই পোর্টালের দিকে যাওয়ার সময় তার চারপাশে সব জিনিসগুলো ধ্বংস হতে শুরু করে। তবে পোর্টালের মধ্যে আলিন ঢোকার সাথে সাথেই সেটা বন্ধ হয়ে যায়। মুনকে বারবার টানলেও তাকে ভিতরে আনতে পারে না। তখন মুন বলে তুমি গিয়ে সেই অস্ত্রটা নিয়ে আসো, আর সেটা আনতে পারলে সব মানুষকে বাঁচানো যাবে। আমি এখানেই থাকছি। এটা শুনে আলিন মুনের হাত ছেড়ে দেয় আর সেই পোর্টালটা অদৃশ্য হয়ে যায়। এবার আলিনের সামনে তার শেষ শত্রু রয়েছে। সেই দানব বলে তুমি যদি আমার সাথে লড়াই করে আমায় হারাতে পারো তাহলে সেই অস্ত্র তুমি পাবে। এটা শুনে আলিন তার অস্ত্র থেকে ফায়ারবল বের করে তাকে আঘাত করে, তবে তা দানবের কোনো ক্ষতিই করতে পারে না। এরপর দানবকে সে ইলেকট্রিক ওয়েভ দিয়ে আক্রমণ করে, কিন্তু উল্টো সেই ওয়েভ ধরে দানবটি তাকে আঘাত করে। কিন্তু আলিন হার মানে না। সে ওখানে রাখা অস্ত্রগুলো নিয়ে একসঙ্গে সেই দানবের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তাও দানবটি সেই আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর আলিনের উপর আক্রমণ করে দেয়। এসব দেখে আলিন ভাবে তার কাছে এত শক্তি নেই যে ওই দানবকে সে একাই হারাতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় যে এই জায়গা আসার পথেই তো এই অস্ত্রের জন্য তার বন্ধুরা আটকে গেছে, আর কোনোভাবে যদি এই অস্ত্র না পায় তাহলে সেই দেবী সব মানুষকে তার দাস বানিয়ে নেবে। এসব ভাবতে ভাবতে আলিন উঠে দাঁড়ায় আর তার সব শক্তি দিয়ে দানবের ওপর আক্রমণ করে দেয়।
কিন্তু আঘাত করার পর সেই দানব আলিনের অস্ত্রেই ঢুকে যায় আর তার অস্ত্রের আকার পরিবর্তন হয়ে যায়। আর এটা দেখে আলিন বুঝে যায় চ্যালেঞ্জার অফ গড কোনো অস্ত্র বা ব্যক্তি নয়, এটা এমন এক ক্ষমতা যা মানুষের মধ্যে আছে সব খারাপ শক্তি নষ্ট করার জন্য। আর তখনই আলিন একটা আওয়াজ শুনে পিছন থেকে, আর সে তাকিয়ে দেখে মুন এখনো বেঁচে আছে। এরপর সেখানে মুনের ভাইও এসে পড়ে আর বলে আমি ওই দানবকে হারিয়ে দিয়েছি। এরপর মুন বলে ওই দানবকে হারানোর পর আমার কাছে টেলিপোর্টেশন ক্ষমতা চলে এসেছে। তারা একটু আনন্দ করতে যাবে এমন সময় লক্ষ্য করে সেই টাওয়ারটি ভাঙতে শুরু করেছে। তা দেখে তারা তিনজন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। ওখান থেকে বেরিয়ে তারা সামনে সেই দেবীকে দেখতে পায়, আর এ হলো সেই দেবী যার সাথে মুভির প্রথমে আলিনের সাথে যুদ্ধ হয়েছিল। আর সে এসে বলে তোমরা আমায় ওই টাওয়ারটি খুলতে সাহায্য করেছো, আর ওই টাওয়ার খোলার পর এখন আমার কাছে অনেক বেশি শক্তি চলে এসেছে। আর এটা বলে সে অদৃশ্য হয়ে যায়। তখন তারা সবাই মুনের ক্ষমতা ব্যবহার করে সেই দেবীর পিছু নেয়, আর সেখানে এসে সেই দুষ্ট দেবীর সাথে যুদ্ধ শুরু করে। তবে তাদের তিনজন একসঙ্গে আক্রমণ করলেও দুষ্ট দেবীর ক্ষমতা তাদের উপর ভারী পড়ছিল। অনেক বেশি ক্ষমতা থাকায় দুষ্ট দেবী তাদের তিনজনকে বারবার হারিয়ে দিচ্ছিল। এরপর সে আলিনের উপর জোরে আঘাত করলে সে দূরে গিয়ে পড়ে, আর আলিনের মুখ থেকে রক্ত বের হয়ে যায়। আর আবার সে আলিনের উপর আক্রমণ করতে আসে, আর তখন সেখানে মুন আসে। সে তার সব ক্ষমতা দিয়ে ওই দুষ্ট দেবীকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তার সব শক্তি ওই দুষ্ট দেবীর কাছে ছোট ছিল। তাই আলিনকে বাঁচাতে গিয়ে মুন সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর মুনকে এইভাবে তার সামনে মরতে দেখে আলিন অনেক হতাশ হয়ে পড়ে, কারণ আলিন মুনকে পছন্দ করে। আর সে বুঝে যায় নিজের প্রিয় জিনিসগুলোকে ধরে রাখাতেই রয়েছে দেবতার ক্ষমতা। আর আলিন তার সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে হতাশ হয়ে পড়ে, আর এই ভয়ানক কষ্টই তার শক্তি বাড়িয়ে দেয়। আর আলিন তখন একজন দেবতায় রূপান্তরিত হয়ে যায়। আর তখনই আলিনের কপালে তৃতীয় চোখ খুলে যায়। এরপর আলিন তার অস্ত্র ব্যবহার করে সেই দেবীর কাছে আসে। সেই দেবী আলিনকে বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু আলিনের কাছে এত ক্ষমতা আছে যে সে সব আক্রমণ থেকে বাঁচতে পারবে। কোনো আক্রমণই তার উপর কোনো প্রভাব ফেলতে পারছিল না। তা দেখে দুষ্ট দেবী অবাক হয়ে যায়। তাই আবার সে তার সব শক্তি এক করে তার উপর আক্রমণ করে, তবে সেটা থেকে সে নিজেকে বাঁচিয়ে নেয়। আলিন এসে তার অস্ত্রটি অনেক জোরে আঘাত করে, আর সাথে সাথে চারপাশে সবকিছু ধ্বংস হতে শুরু করে দেয়। এরপর আলিন সেই অ্যাস্ট্রোলপের কাছে যায়, আর সেই অ্যাস্ট্রোলপকে নিজের হাতে নিয়ে নেয়। আর সাথে সাথে সেখানে দুষ্ট দেবীর অন্য বোনরাও সেখানে চলে আসে। আলিন তাদের মারতে আসবে এমন সময় তারা তিন বোন তাদের ক্ষমতা সংযুক্ত করে শক্তিশালী একটিতে পরিণত হয়। আর তখনই আলিন তার তৃতীয় চোখ ব্যবহার করে তাদের উপর আক্রমণ করে, আর এতে করে তারা তিনজন আলাদা হয়ে আবার নিচে পড়ে যায়। এরপর আলিন তাদের মারতে অস্ত্র নিক্ষেপ করলে সেটা কেউ একজন থামিয়ে দেয়, আর সে হলো আলিনের মাস্টার, যাকে মুভির প্রথমে দেখা গিয়েছিল। আর মাস্টার ওই তিনজন দেবীকে একটা কাগজের ভিতর বন্দি করে দেয়। এরপর মাস্টার আলিনকে বলে তোমার ক্ষমতা বাড়ার সাথে সাথে তোমার দায়িত্ব বেড়ে গেছে। তাই আলিন আবার সেই গ্রামে ফিরে যায় যেখান থেকে সে এসেছিল। আর এখানে সে আলিন প্রতিজ্ঞা করে পরের জন্মে সে মুনকে অবশ্যই খুঁজে বের করবে। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।